উই নেভার থট কি ভেতর থেকে এটা এতটা ডেঞ্জারাস ভাবে বিউটিফুল। ভূতের গল্পের আদর্শ জায়গা, সব জায়গায় একটা মিস্ট্রি লুকিয়ে আছে। গল্প যদি তৈরি হয় তো এসব বাংলোতেই বা এরম জায়গাতেই তৈরি হয়। মোস্ট হন্টেড হিল স্টেশন অফ ইন্ডিয়া, তাহলে একদম 1 নম্বরে চলে আসে এই ডাউ হিলের নাম। 2-4 পিস বেরিয়ে এলে আমি একদম অবাক হব না। অ্যাকচুয়াল সেই সাহেবে বাংলোর ভেতরে ঢোকা এবং থাকা এটা ফার্স্ট টাইম। অদ্ভুত শিরশিরানি একটা ওয়েদার, দিনের বেলাও ঝিঝি পোকার ডাক আর কনকনে ঠান্ডা। রাত্রিবেলা একদম গা ছমছমে ব্যাপার। আমরা হয়তো দেখতে পাইনি, বাট তারা হয়তো আমাদের দেখেছে। কালকে আবার একটা চামচ নড়ছে, কেউ নেই টেবিলে, বাট চামচ নড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। চলে এসেছি আমার অত্যন্ত প্রিয় একটা জায়গায় আরেকবার, তবে এবার একটু আলাদা। এবার আমি একা আসিনি, এবার আমি এসেছি সপরিবারে। আমি নিজে তো বহুবার এখানে থেকেছি, আগে যতবারই এসেছি হয় একা অথবা বন্ধুবান্ধব ছিল। এদেরকে নিয়ে আগে এখানে থাকবার কখনো সুযোগ হয়নি। একবার ঘুরিয়ে নিয়ে গেছি, বাইরে থেকে ঘুরে দেখে গেছে, কিন্তু থাকবার সুযোগ এর আগে এরা পায়নি। তো এইবার একদম সপরিবারে চলে এসেছি, 2 দিন থাকবো। আরে কোথায় এসেছি সেটাই তো বলিনি। এই দেখুন সেই বিখ্যাত ডাউ হিল ফরেস্ট বাংলো। গুগলে যদি টাইপ করা হয় যে মোস্ট হন্টেড প্লেসেস অফ ইন্ডিয়া, তাহলে এই ডাউ হিলের নাম সাইট অনুযায়ী কোথাও 10 নম্বরে, কোথাও 12 নম্বরে এরকমভাবে আসে। কিন্তু যদি এটা টাইপ করা হয় মোস্ট হন্টেড হিল স্টেশন অফ ইন্ডিয়া, তাহলে একদম 1 নম্বরে চলে আসে এই ডাউ হিলের নাম। ডাউ হিল ফরেস্ট বাংলো নিয়ে এই লিভিং ইনসলিটো চ্যানেলে আগে একটা ভিডিও অলরেডি রয়েছে, কিন্তু সেই অভিজ্ঞতাটা আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমি সেখানে শেয়ার করেছিলাম। এবার যেহেতু আমরা সপরিবারে এসেছি, এবারের ভিডিওটা কিন্তু সকলের অভিজ্ঞতা একসঙ্গে জানা যাবে। যারা আগের ভিডিওটা দেখতে চান, এই মুহূর্তে তার লিঙ্ক আই বাটনে আসছে, একবার দেখে নিতে পারেন। আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে এখানে আমাদের কখনোই কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়নি। হ্যাঁ, একটা গা ছমছমে ব্যাপার তো আছেই, কিন্তু সেটা জঙ্গলের, সেটা এখানকার মিস্টিক আবহাওয়ার, মেঘ কুয়াশার যে খেলা জঙ্গলের মধ্যে চলে, তাতেই একটু অন্যরকম অনুভূতি হয়। আমরা রাত্রিবেলাও ঘুরেছি, সেই ভিডিও আপনারা দেখেছেন যে সেরকম কিছু হয়নি। এবার আমাদের সকলের অভিজ্ঞতা কীরকম হয় সেটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ না করে। এবার আমরা 2 দিন থাকবো, তা আসুন দেখা যাক বাকিরা কি বলছে। আগের বার তো যখন কার্শিয়াংয়ে এসেছিলাম তখন তো জাস্ট এই সামনে থেকেই ঘুরে এসে আমরা চলে গেছি, বাট এখন এতটা লাকি মনে হচ্ছে নিজেকে। এখানে তো সাধারণত চট করে কেউ থাকতে পারে না, ঠিক আছে, এটা সম্ভব নয় আর কি। পারমিশন পাওয়াটা জাস্ট কপালের ব্যাপার একদম। এরম সাহেবি বাংলো সম্পর্কে গল্পে পড়েছি, অনেক গল্পে, কিন্তু অ্যাকচুয়াল সেই সাহেবি বাংলোর ভেতরে ঢোকা এবং থাকা এটা ফার্স্ট টাইম। এবং গল্প যদি তৈরি হয় তো এসব বাংলোতেই বা এরম জায়গাতেই তৈরি হয়। নরিস সাহেবের বাংলো একদম ভূতের গল্পের আদর্শ জায়গা, এবং 2-4 পিস বেরিয়ে এলে আমি একদম অবাক হব না। এই বাংলোটা চোখে না দেখলে কেউই বিশ্বাস করবে না, টু বি অনেস্ট। উই নেভার থট কি ভেতর থেকে এটা এতটা ডেঞ্জারাস ভাবে বিউটিফুল। ডেঞ্জারাস ভাবে বলতে হলো কারণ যদি ইচ অ্যান্ড এভরি ডিটেলস তুমি দেখাও, পার্সোনালি একটা ড্রেসিং রুম আছে একটা রুমের সাথে, ঠিক আছে, একটা ভিনটেজ গোছের আয়না, ঠিক আছে, তারপর উডের দেওয়াল। তো এগুলো তো সাধারণত সব জায়গাতে দেখতে অবভিয়াসলি পাওয়া যায় না। অদ্ভুত শিরশিরানি একটা ওয়েদার, দিনের বেলাও ঝিঝি পোকার ডাক আর কনকনে ঠান্ডা। আমার তো দিনের বেলায় এই মুহূর্তে তো আমি খুব সাহসী, ঠিক আছে, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। হ্যাঁ, এই ঝিঝি পোকার আওয়াজটা আমি জানি না এটা আসছে কিনা মাইকে, বাট দিস ইজ ভেরি পিসফুল অ্যান্ড কোনো জাস্ট আওয়াজ নেই। এটা আমি নিঃশ্বাস ফেলছি, এটার আওয়াজ আমি নিজেই শুনতে পাচ্ছি, এরকম একটা ব্যাপার, এতটাই শান্ত। কিন্তু হ্যাঁ এইখান থেকে
এখন যদি দু একজন পিছন থেকে বলে যে হ্যালো হাই, মানে সেটাই খুব একটা শখ হওয়ার কিছু নেই, কারণ দিনের বেলাতেও কিন্তু এই ফিলিংসটা দিচ্ছে যে আছে অ্যান্ড অল। মানে আমি রাতের জন্য ওয়েট করতে পারছি না, আমার কোনো আইডিয়া নেই আমি বেরোবো কি না দেও রাতে, এরকম ব্যাপার। বাড়ি থেকে শুরু করে আমাদের এই ডাউহিল ফরেস্ট বাংলো অবধি যাত্রাটা কেমন ছিল সেটা খুব সংক্ষেপে আপনাদের একটু দেখিয়ে দিই একবার। Is a harmony in the world, is the harmony. মানে জার্নিটা যদি 5 ঘন্টার হয় 4.5 ঘন্টা এটাই হচ্ছে। বাবা চুপ করাচ্ছে, ছেলে কথা বলে যাচ্ছে। পৌঁছালাম এখন 2:41। ওয়েটিং রুমে থাকার পর ফাইনালি আমরা গাড়ি পেয়েছি। চলুন এবার আপনাদের বাংলোর ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ড্রয়িং রুম, ফায়ার প্লেস, এই একটা রুম, এখানেও ফায়ার প্লেস রয়েছে। এই টয়লেট, এখানে অবশ্য সেই ব্রিটিশ ব্যবস্থা নয়, একদম অত্যাধুনিক ব্যবস্থাই রয়েছে। এখানে একটা চেঞ্জিং রুম, আমরা থাকছি এই ঘরটাতে। এখানে দুটো বেড, এই বেড, রুম হিটারের ব্যবস্থা আছে, বসার জায়গা, এখানেও ফায়ার প্লেস, এই একটা চেঞ্জিং রুম, এই টয়লেট, এখানেও গিজার টিজার সব রয়েছে, এই ডাইনিং রুম, আর এইদিকে এদের কিচেন। এই যে আজকাল এই ভুল ভুলাইয়া বা বাকি সব যা সব এই ভূতের সিনেমা রিলেটেড হাস্যকর মুভিজ বেরোচ্ছে বা ভালো মুভিজ বেরোচ্ছে, সেগুলো এখানে শ্যুট করলে আই গেস বেশি কাজের কাজ হতো আর কি। তিস্তা তোরসায় জার্নি হওয়ার ফলে প্রায় সারা রাতি জাগা ছিলাম, তাই ঘরে ঢোকার পরই ছেলে পড়লো ঘুমিয়ে, আর আমরা তিনজন কেয়ারটেকার জিতেনের এনে দেওয়া গরম চায়ে চুমুক দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর যে যার নিজের মতন করে বাংলোর চত্বর আর পাইন বনকে উপভোগ করতে থাকলাম। ঘুম থেকে উঠেই ছেলে কিন্তু পুরো দস্তুর ফিট, কখনো বাংলোর লনে দৌড়ে বেড়ানো, কখনো বা ব্রুনোকে ডান্স স্টেপ শেখানো, কখনো তার সঙ্গে গল্প করা, কখনো বাবার সঙ্গে হুড়োহুড়ি, কখনো বা ব্রুনোর ওপর নিখাদ অত্যাচার করা। রাত্রি জাগরণ ছিল, ডিনারটাও বেশ জবরদস্ত হয়েছিল, সেই জন্য জিতেনকে বললাম একদম হালকা পাতলা লাঞ্চ তৈরি করতে। আজকে লাঞ্চ বাইরে, বাঁধাকপির তরকারি, ডাল, স্যালাড, পাঁপড়,
ডিমের অমলেট। নরম মিঠে রোদে কেউ পুরোপুরি সাহেবি কেতায় চেয়ার টেবিলে, কেউ বুফে সিস্টেমে শুধুই চেয়ারে, আর আমি একদম অরণ্যচারী মানুষের মতন লনের ঘাসে বসেই লাঞ্চটা সেরে ফেললাম। পাইন বনের ফুরফুরে হাওয়া আর মেঘরোদের খেলার মধ্যে ঘাসের ওপর বসে গরম লাঞ্চ অসাধারণ লাগলো। ইতিমধ্যে রায়গঞ্জ থেকে গৌতম দাদা চলে এসছেন, তাই আমরাও একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আশপাশে একটু ঘুরে বেড়াতে। ডাউহিলের বিখ্যাত পাইন বনের ফাঁকে ফাঁকে অস্তাচলগামী সূর্যের নরম মিঠে আলো শতবর্ষ পুরনো শৈবালার ছত্রাকের গায়ে তখন এক অদ্ভুত খেলা তৈরি করেছে। এই বনে হেঁটে বেড়ানো অবশ্য খুব একটা সহজ নয়, প্রতি মুহূর্তেই মনে হচ্ছে আচার খাবো। নামতে গেলে স্পিড বেড়ে যাচ্ছে। এই রে দাঁড়া বাবা, খুব রিস্ক, তাই না? আস্তে বাবা আস্তে। আমরা এইটুকুর বেশি আর যাবো না। বরঞ্চ আমরা কালকে আসতে পারি, জায়গাটা দুর্দান্ত। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করার পর যখন আলো প্রায় নিভু নিভু হয়ে আসলো, তখন আমরা আবার উঠে আসলাম মেন রোডে। ছেলে কিন্তু এত দৌড়ঝাঁপ করার পরও মোটেও ক্লান্ত হয়নি। হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। সূর্য পাটে বসতেই বাংলোর পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এবং আমার সঙ্গী সাথীরা যারা প্রথমবার এই বাংলোতে থাকছে তাদের হাবে ভাবেও বেশ খানিকটা পরিবর্তন চলে আসলো। চলে যাবো দৌড়ে। তবে তার মধ্যেই জয় বাবা ফেলুনাথের সেই জটায়ুর মতন কেউ কেউ হালকা করে একটু উৎসাহ প্রকাশ করলো যে ডাউহিলের এই রাত্রের ছমছমে থমথমে ব্যাপারটা যদি একটু ঘুরে দেখা যায়। দল বেঁধে সবাই বেরোনো হলো। তবে ভূত নয়, লেপার্ডের ভয়ে আমাদের এই হাঁটাটা বেশি দূর অবধি বা বেশিক্ষণ স্থায়ী হলো না। চটজলদি চলে আসলাম বাংলোর ভেতরে। দিনের আলো ফুটতেই এ বাংলোর রূপ আবার সম্পূর্ণ বদলে গেল।
2-3 রাউন্ড চা খেয়ে বেশ খানিকটা মর্নিং ওয়াকও করা হলো। নতুন দিনের নতুন সূর্যের আলো পাইন বনের ফাঁকে তখন অদ্ভুত মায়া ছড়িয়েছে। দারুণ লাগছে। ঝরে পড়া ফুলের পাপড়িতে রাস্তাঘাটের রূপও সম্পূর্ণ বদলে গেছে। মর্নিং ওয়াক, ব্রেকফাস্ট আর নরম রোদের মধ্যে বসে খানিক গপ্প গাছার পরে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের বেশ কয়েকটা জায়গা দেখে নিতে। সেকেন্ড ডে ফাইনালি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি। তাহলে এবার আসি ডাউহিলে কি কি দেখবেন। সাধারণত ডাউহিলের দর্শনীয় এবং আকর্ষণীয় যে জায়গাগুলো নিয়ে সবাই কথা বলেন সেইগুলো নিয়ে আমরা পরে আসছি। আগে এমন একটা জায়গা আপনাদের দেখাই যেটা ডাউহিল ঘুরতে গিয়ে খুব কম সংখ্যক মানুষই দেখতে যান। ডাউহিল কিন্তু শুধুমাত্র ভুতুরে জায়গা, ভালো ভালো ইংলিশ মিডিয়াম স্কুল, ফুলে ভরা গাছ, পাইন বন এর মধ্যেই সীমাবদ্ধ নয়। ডাউহিলের একটি অন্যরকম গুরুত্বও আছে। ডাউহিলের বাংলোটা যে চত্বরে, সেই জায়গাটাকে বলা হয় ডাউহিলের ফরেস্ট স্কুল। এরকম নামের কারণ হলো যে এখানে প্রায় শতাব্দী প্রাচীন একটি ইনস্টিটিউট আছে যেখানে বন বিভাগের বিভিন্ন স্তরের কর্মীদের নানা রকমের ট্রেনিং হয়। স্বভাবতই এই বনকর্মীদের ট্রেনিং এর জন্য এখানে একটা অদ্ভুত সুন্দর এবং ভীষণ গুরুত্বপূর্ণ মিউজিয়াম রয়েছে। এই মিউজিয়ামে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, তবে বিশেষ অনুমতিক্রমে আমরা সেই সুযোগ সামান্য পেয়েছিলাম। আসুন আপনাদের সেই মিউজিয়ামটা একবার একটু ঘুরিয়ে দেখাই। ফরেস্ট মিউজিয়ামের পেছনেই একটা অদ্ভুত গাছ দেখে সেখানে আমাদের প্রায় 1-1.5 ঘন্টা শুধু ছবি তুলতেই কেটে গেল। তারপর আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ডাউহিল পার্কের দিকে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, বাইরেই আছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। বাচ্চাদের সময় কাটানোর জন্য হরেক রকমের উপকরণ রয়েছে, তবে চাইলে বাচ্চারা নয় বড়রাও যদি সেইগুলো ব্যবহার করেন তবে কেউ বকবে না। আর রয়েছে কিছু গিনিপিগ, খরগোশ ইত্যাদি। कई यहाँ तो बहुत सारे आता है टूरिस्ट लोग देखने के लिए, लेकिन वही पहाड़ एरिया वो जाता है, वो लोग ऊपर देखने के लिए। वही व्यू पॉइंट ढूंढता है ज़्यादा, वही देखने ज़्यादा। वही छोटा छोटा पार्क है। এই জায়গাগুলো ছাড়াও ডাউহিল থেকে ঘুরে নিতে পারেন বাগোরা ফরেস্ট রেস্ট হাউস, ডাউহিলের বিভিন্ন স্কুল, চিমনি পার্ক ইত্যাদি। তবে ডাউহিলের বিখ্যাত যে চার্চ, তাতে বর্তমানে ভ্রমণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা রয়েছে। এই কেয়ারটেকাররা কিন্তু সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা অবধি বাংলোতে থাকেন না, তখন কিন্তু সম্পূর্ণ নিজেদের দায়িত্বেই থাকতে হবে। এবং এখানে নেটওয়ার্ক খুব খারাপ, মানে ফোন করলেও কাউকে পাওয়াটা বেশ মুশকিল। অনেকেই আমার আগের ভিডিওতেও জিজ্ঞাসা করেছেন যে কিভাবে বুকিং করা যায়, তো আসুন সেটা জেনে নেওয়া যাক একটু। वो तो हम लोग तो बुकिंग दे नहीं सकते, हम लोग सिर्फ ड्यूटी करते हैं यहाँ पर, लेकिन वो ऑफिस से बुकिंग करना पड़ेगा। कलकत्ता अरुणा भवन और यहाँ हेड ऑफिस यहीं पर है फॉरेस्ट ट्रेनिंग में। मतलब डीएफओ कार्शियांग से कांटेक्ट करना है? नहीं डीएफओ कर सकते नहीं, ट्रेनिंग सेंटर का वो डीएफओ से कांटेक्ट करना पड़ेगा। अच्छा, और ट्रेनिंग स्कूल का जो डीएफओ है, अलग डीएफओ है दो? अलग है, वो करसंग डिवीजन का अलग है, यहाँ का अलग है। अच्छा, तो यहाँ का इंचार्ज कौन है, कौन सा पोस्ट बोलते हैं इंचार्ज जो है? डायरेक्टर फॉरेस्ट स्कूल। ये डियर पार्क में अभी ब्रीडिंग होता है या नहीं होता है? ब्रीडिंग होता है। ब्रीडिंग सेंटर है, फिजेंट का ब्रीडिंग सेंटर है वहाँ पर। फिजेंट का। अच्छा, कौन सा फिजेंट होता है वहाँ पर? बहुत सारे फिजेंट है। अच्छा, वो
ऑस्ट्रेलिया से भी लेके रखा है, वो भी ब्रीथिंग करता है। वो टाइमिंग्स बोलते हैं उसको, बर्ड्स को, बहुत रेयर है वो। और हरिण का होता है, चीतल, डियर? हाँ, डियर का भी होता है। पांडा का होता है? पांडा नहीं है यहाँ पर। अच्छा, सिर्फ डियर का होता है। हाँ, डियर का होता है। ब्लू शिप। ब्लू शिप। ब्लू शिप होता है? हाँ, ब्लू शिप। ब्लू शिप। अच्छा। और गोरल है। गोरल भी होता है? गोरल भी तो है। हम लोग तो देखा नहीं कुछ भी। अंदर में है। नीचे मतलब गेट से नीचे जाना पड़ता हाँ, है? वहाँ पर अलाउ तो नहीं है ब्रीथिंग सेंटर में। अच्छा, पूरा सीसी फुटेज करके रखा है। ओके। ओनली फॉरेस्ट का जो जी। है और साइंटिस्ट जो है वो जा सकते वो हैं। जा सकते हैं, और जो ड्यूटी करता है वो लोग जा सकते हैं। ठंड में कैसा ठंडा पड़ता है इधर, मतलब दिसंबर जनवरी में? ठंड में बहुत ज़्यादा ही ठंड होता है। बहुत ज़्यादा। 0 डिग्री 0 डिग्री हो जाता है? बर्फ गिरता है कभी? गिरता है ना, एक बार तो गिरा था, आपने देखा? देखा है। यहाँ पर पूरा पूरा था इधर बर्फ पूरा उस टाइम। बर्फ हुआ, तो मेरे फोटो भी खींचा था। ईयरली तो नहीं गिरता है, लेकिन कोई कोई साल। कोई साल, 5 साल के बाद, 2 साल वैसे। আর এখানে থাকার সময় কিন্তু আশেপাশে কোনো দোকানপাট বিশেষ নেই। কাশিয়াং যেতে হবে কিছু প্রয়োজন হলে। টুকিটাকি জিনিসের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে গিয়ে একটা ছোট্ট গ্রাম মতন রয়েছে, ওদের কথায় যাকে বলে বস্তি। সেখানে একটা মাল্টিপারপাস দোকান আছে, সেখানে খুচখাচ কিছু জিনিস পাওয়া যায়, কিন্তু তার জন্য বেশ খানিকটা হাঁটতে হয়। ডাউহিলে আমাদের 2 দিন হয়ে গেল, নিজেদের মতন থাকছি, নিজেরা চা করছি, খাচ্ছি সকালবেলা, তারপর দুপুর রাতে হাঁটাহাঁটি চলছে, সকালবেলা সন্ধেবেলা জঙ্গলে হাঁটাহাঁটি, অবশ্যই দল বেঁধে, একা নয়। তার কারণ এখানে যেটা প্রবলেম এখন হচ্ছে, প্রচণ্ড বাঁদরের উৎপাত হয়েছে, এবং এখানকার একজন ফরেস্ট অফিসিয়াল ছবি দেখালেন, একজনকে নাকি 18টা জায়গায় কামড়েছে, হসপিটালে নিতে হয়েছে। তো যাই হোক, এখান থেকে ভালোই কাটছে দিন। দেখি বাকি লোকজনের কি বক্তব্য। আমরা এক্ষুনি জাস্ট হেঁটে এলাম, এখন ওই 7টা অ্যারাউন্ড বাজে, বাদর দেখলাম। রাত্রিবেলা তো পুরো একটা আলাদাই এক্সপিরিয়েন্স, মানে বাংলোর ভেতর হাঁটলেও মানে অ্যাজ কাঠের ফ্লোর কিছু কিছু জায়গায়, হ্যাঁ পুরো একদম যেমন আওয়াজ হয় সেরম পুরোপুরি হচ্ছে। একা বাংলোর মধ্যেও হাঁটা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে ভূতের কিছু দেখলাম না, টু বি অনেস্ট। এবার কিন্তু বিষয়টা হচ্ছে লোকাল থেকে শুরু করে, মানে লোকাল লোকজন, আর্মির লোকজন বা যেই হোক, খালি সবার মুখে একটাই কথা, লেপার্ড আর বাঁদর। তো লেপার্ড তো আমরা দেখতে পাইনি, ভালুকটা এরকম অ্যাজ সাচ কেউ কিছু বললো না, কিন্তু লেপার্ডটা নিয়েই সবাই আর আতঙ্কিত হয়ে আছে। আর আমাদেরও বলছে, এমনিতে রাত্রিবেলা একদম গা ছমছমে ব্যাপার। কিন্তু আমরা তার মধ্যেও হেঁটেছি, কিন্তু হ্যাঁ তার মধ্যে আমরা হেঁটেছি, কিন্তু ওই একটাই বিষয়, ওই পিছন দিকে একজনকে তাকিয়ে থাকতে হবে, সামনেও দেখতে হবে, মাঝখানেও দেখতে হবে, চারিদিকে চোখ নাক কান সব খোলা রাখতে হবে, এরকম বিষয়। যখন যেখান থেকে জল জলে কেউ দেখলো বা আমরা হয়তো দেখতে পাইনি, বাট তারা হয়তো আমাদের দেখেছে, এটাই হলো ব্যাপার। সবসময় আর কি একটা ভয় অলওয়েজ আছে, মানে সবসময়। অবশ্যই মজা করেছি, মজা পেয়েছি, হ্যাঁ অলওয়েজ একটা অ্যাডভেঞ্চারাস, মানে মিস্ট্রি প্রচণ্ড, মানে অ্যাডভেঞ্চারের থেকেও ব্যাপার, সব জায়গায় একটা মিস্ট্রি লুকিয়ে আছে। কালকে আবার একটা চামচ নড়ছে, কেউ নেই টেবিলে, বাট চামচ নড়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ মানে হাওয়াও দিচ্ছে না, বা পাখা চলার তো কোনো ইয়ে নেই, এমন নয় যে জানলা খোলা বা কিছু, দুদিকে চামচ নড়ে যাচ্ছে, দুটো চামচ কন্টিনিউয়াসলি, আর কিচ্ছু নড়ছে না, মানে এরকমই ব্যাপারটা আর কি। সবসময় একটা মিস্ট্রি লুকিয়ে আছে সব জায়গায়। অভিজ্ঞতা খুবই ভালো, খাওয়া দাওয়া কোয়ালিটি, টাইমিং, আদার ফেসিলিটিস সব কিছুই খুব ভালো রয়েছে, এবং যা চাইছি আমরা সঙ্গে সঙ্গেই প্রায় সেটা ওরা প্রোভাইড করেছে যারা রয়েছে। আর অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, মানে ওটা একমাত্র এসে থাকলেই বোঝা যাবে। ভৌতিক অভিজ্ঞতা অ্যাজ সাচ নেই, বাট পরিবেশটা খুব সুন্দর, মানে কেউ যদি চায় সেটা মনে মনে ফিল করতে, তার যথেষ্ট সুযোগ রয়েছে। এবার ফেরার পালা। ডাউহিল ফরেস্ট বাংলো নিয়ে দুটো ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে উপস্থাপিত করলাম, কেমন লাগলো জানাবেন। আর আপনাদের মধ্যে কারোর যদি এই বাংলোতে রাত্রিবাসের অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের এপিসোডে অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে।